আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নাটকের শেষ পার্ট নিয়ে আলোচনা করব। তো শুরু করি আমরা সিরাজউদ্দৌলা 5 নিয়ে। আসেন, তৃতীয় অঙ্ক, চতুর্থ দৃশ্য, মুর্শিদাবাদের নবাবের দরবার। দেখেন, মুর্শিদাবাদে কিন্তু সিরাজ এখন পালায় কোথায় চলে গেছে? মুর্শিদাবাদে মঞ্চে প্রবেশ করছে। আচ্ছা, যাই হোক, কি হয়েছে? পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে আমাকে পালিয়ে আসতে হয়েছে, এই কথা গোপন করে এখন আর কোনো লাভ নেই, কারণ নাগরিকের অবশ্যই অধিকার আছে সত্য জানার, ঠিক না? তা আমি যেটা সত্য ওটাই বলতেছি, কোনো কিছু গোপন করে লাভ নেই। প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, দেখছেন ব্যঙ্গ করে বলতেছে। কারণ নবাবদের পলায়ন আর নর্মাল মানুষের পলায়ন দুইটা জিনিস তার এক না, ঠিক আছে? সেম কথাটা বলতেছে, প্রাণের ভয়ে কে না পালায় হুজুর। আপনাদের কি তাই বিশ্বাস হয় যে প্রাণের ভয়ে আমি পালাই এসছি? হ্যাঁ না, প্রাণের ভয়ে আমি পালাইনি। সেনাপতির পরামর্শেই, যুদ্ধের বিধি অনুসারে, মানে যুদ্ধের নিয়ম অনুসারেই আমি হাল ছেড়ে দিয়ে বিজয় শত্রুর কাছে আত্মসমর্পণ করিনি। ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার জন্য, শেষ চেষ্টা করব বলে, ঠিক আছে? বলে না প্রদীপের ক্ষেত্রে যে এখনো নিভু নিভু প্রদীপ জ্বলে, এই টাইপের। সোজা কথা হচ্ছে, কৌশলগত কারণে হচ্ছে আমি ছেড়ে আসছি যুদ্ধের মাঠ, ঠিক আছে? বা আমরা একটা কথা বলি না, বাঘ আক্রমণ করার আগে 2 পা পিছায়, সেম এই টাইপের কথাবার্তা। কিন্তু রাজধানী খালি করে তো সবাই পালাচ্ছে জাহাপানা, স্বাভাবিক, ভয়ে পালাবেই তো, এটা তো অস্বাভাবিক কিছু না, ভয়ে পালাচ্ছে। আচ্ছা, আমি অনুরোধ করছি কেউ যেন তা না করেন, এখনো আশা আছে। এখন আশা কারা? জনগণ। জনগণই হচ্ছে আমাদের আশা, কিন্তু জনগণ কখনোই মাঠে লড়াই করতে চাইবে না, এটা মনে রাখবেন। এখনো আমরা একত্রে দাঁড়াতে পারলে শত্রু মুর্শিদাবাদে ঢুকতে পারবে না। তা কি করে হুজুর? হুজুর অত বড় সেনাবাহিনী যখন সারখার হয়ে গেল, তারা যুদ্ধ করেনি, তারা দেশবাসীর সঙ্গে, দেশের মাটির সঙ্গে প্রতারণা করছে, দেখছেন? প্রতারণা করছে। কিন্তু যারা নিজের স্বার্থে চেয়ে দেশের স্বার্থ, নিজের স্বার্থে চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখতে শিখেছিল, মুষ্টিমেয় সেই কয়েকজন যুদ্ধ করে প্রাণ নিয়ে গেছে। এই প্রাণদান আমরা ব্যর্থ হইতে দিব না। মানে জনগণকে উদ্দীপনা দেওয়ার চেষ্টা করতেছে নবাবে, উদ্দীপনা, ঠিক আছে? কিন্তু লাভ নাই, জনগণ পালাইতে রেডি। পরাজয়ের খবর বাতাসের বেগে সর্বত্র ছড়িয়ে পড়েছে জাহাপানা। ঘরে ঘরে কান্নার রোল উঠেছে। বিজয়ী সৈন্যের অত্যাচার এবং লুটতরাজের ভয় নগরের অধিকাংশ লোকজন তাদের দামি জিনিসপত্র নিয়ে যেভাবে পারতেছে পালায় যাচ্ছে। আপনারা ওদের বাধা দিন, ওদের অভয় দিন। শত্রু সেনাদের হাতে পড়বার আগে সাধারণ চোর ডাকাত ওদের সর্বস্ব কেড়ে নিবে। কেউ শোনে না হুজুর, সবাই প্রাণের ভয়ে পালাচ্ছে। কারণ যুদ্ধ করবে হচ্ছে সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী মারা গেছে সেখানে তো অন্যদের আর কোনো কথাই নেই। কোথায় পালাবে? পেছন থেকে আক্রমণ করবার সুযোগ দিলে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। আপনারা কেউ অধৈর্য হবেন না, সবাইকে শক্ত হয়ে দাঁড়াতে বলুন। এই আমাদের শেষ সুযোগ। এই কথা বারবার করে এক কথা বারবার বলতেছি, ক্লাইভের হাতে রাজধানী পতন হলে এই দেশের স্বাধীনতা চিরকালের মতো লুপ্ত হয়ে যাবে। জাহাপানা কোথায় বা পাওয়া যাবে তত বেশি সৈন্য, আর কোথায় বা তার ব্যয় ব্যবস্থা? 2-1 দিনের ভেতরেই বিভিন্ন জমিদারের কাছ থেকে যথেষ্ট সৈন্য সাহায্য আসবে। অর্থের অভাব নেই, সেনাবাহিনীর খরচের জন্য রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, দেখছেন? এটা হচ্ছে সিরাজের অনেকটা অদূরদর্শিতা বা বোকামি আমরা বলতে পারি, ঠিক আছে? কেন তুমি রাজকোষ উন্মুক্ত করে দিবা? আপনারা বলুন কার কি প্রয়োজন। এবার দেখেন, যখন সুযোগ পাইছে যে কার কি প্রয়োজন, এবার শুরু করছে। ইয়ার লুৎফকার সৈন্য দলে রোজ বেতনে আমি জমাদারের কাজ করি জাহাপানা। আমার অধীনে 200 সেপাই। আমরা হুজুরের জন্য প্রাণপণে লড়তে প্রস্তুত। না বেশ, খাজানজির কাছ থেকে টাকা নিয়ে যান, আপনার সেপাইদের তৈরি হতে আদেশ দিন। মুর্শিদাবাদে এই মুহূর্তে অন্তত 10,000 সেনা সংগ্রহ হবে, দেখছেন? আবেগ। জমিদারদের কাছ থেকে সাহায্য পাওয়ার আগেই আমরা কি এই বাহিনী নিয়ে আমরা শত্রু মোকাবেলা করতে পারবো। আচ্ছা, তারপর কি হয়েছে? অপরশনিক, আমি রাজা রাজবল্লভের অশ্বারোহী বাহিনীতে ঠিকা হারে কাজ করি। আমার মতো এমন আরো শতাধিক লোক রাজবল্লভের বাহিনীতে কাজ করে। জাহাপানার হুকুম হলে আমরা একটা ফৌজ অল্প সময়ের ভেতরে খাড়া করতে পারি। আসলে এখানে নাগরিকদের লোভী মানসিকতাটা তুলে ধরছে, ঠিক আছে? এরা কি লোভ ছাড়তেছে না। এক্ষুনি চলে যান, খাজানচির কাছ থেকে টাকা নিয়ে নিন যত দরকার হয়। শহরে আরো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে জাহাপানা। মোহাম্মদ ইরিজ খাঁ, ইরিজ খাঁ হচ্ছে সিরাজউদ্দৌলার শ্বশুর। এই ইরিজ খান, ঠিক আছে, জ্ঞানমূলক কোশ্চেনে আসে, এই মাত্র সপরিবার দেশ ছেড়ে পালায় গেছে, দেখছেন? বিপদে পড়লে শ্বশুরও মনে রাখবে না। ইরিজ খাঁ পালিয়ে গেছেন, সিরাজউদ্দৌলার শ্বশুর ইরিজ খাঁ, জাহাপানা। আশ্চর্য, কিছুক্ষণ আগে তিনি আমার কাছ থেকে অজস্র টাকা নিয়ে গেলেন সেনাবাহিনীকে সংগঠন করার জন্য। তাহলে আর আশা কোথায়? আরো আশা আছে। যাই হোক, দেখেন বার্তা দিতে, জাহাপানার কাছ থেকে সৈন্য সংগ্রহের জন্য যারা টাকা নিছে তারা অনেকে নিজেদের লোকজন নিয়ে শহর থেকে পালায় গেছে, দেখছেন? আপনার কাছ থেকে যারা টাকা নিচ্ছে তারা কেউ নাই, এরা কি সবাই পালায়া যাচ্ছে এটা নিয়ে। তাহলেও আশা, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, দেখছেন? সিরাজ বারবার মোটিভেশন দেওয়ার ট্রাই করতেছে, কিন্তু মোটিভেশনে কাজ হচ্ছে না। তো তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। এমনই করে পালাতে পারতেন মীর মর্দান, মোহনলাল, বদ্রি আলী, নবী সিং।
তার বদলে তারা পেতেন শত্রু অনুগ্রহ, প্রভূত সম্পদ ও সম্মান, কিন্তু তা করেননি। দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তারা জীবন দিয়ে গেছেন। স্বার্থাত্ম প্রতারক কাপুরুষেরা বীরের সংকল্প টলাতে পারেনি। এই যেন হয়, এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়, দেশপ্রেমিকের রক্তের যেন আবর্জনা স্তূপে চাপা পড়ে না যায়, সে সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে। আপনারা ভেবে দেখুন কে বেশি শক্তিমান। একদিকে দেশের সমস্ত সাধারণ মানুষ, অন্যদিকে কয়েকজন বিদ্রোহী। তাদের হাতে অস্ত্র আছে আর আমাদের আছে আচ্ছলনা এবং স্বার্থ। অস্ত্র আমাদেরও আছে, কিন্তু তার চেয়ে যা বড় আমাদের আছে দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্প। এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের বিরুদ্ধে অবশ্যই দমন করবো ইত্যাদি। সাধারণ মানুষ তার যুদ্ধ কৌশল জানে না হুজুর, আপনি যাই বলেন না কেন, সাধারণ মানুষ তার যুদ্ধ কৌশল জানে না। তবু তাদের সংঘবদ্ধ হইতে হবে। হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না। বিক্রম দিয়ে, বিক্রম মানে হচ্ছে বীরত্ব, হ্যাঁ, বীরত্ব দিয়ে, বিক্রম দিয়েই কি শত্রুর হতবল করতে পারবো। তা না হলে ভবিষ্যতে বছরের পর বছর দেশের মানুষকে আমরা দেশদ্রোহী কিংবা বিদেশি দস্যুর হাত থেকে যেভাবে উৎপীড়িত হবে তা অনুমান করা কঠিন। আপনারা ভেবে দেখুন কেন এই যুদ্ধ। মুসলমান মির্জাফর, এই যে মীরা রাজবল্লভ হচ্ছে ব্রাহ্মণ, কায়স্থ রায়দুল্লভ, দেখছেন প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ এখানে, কার কি জাত, জৈন মাহাতাব চাঁদ শেঠ, শিখ উমিদ চাঁদ, ফিরিঙ্গি খ্রিস্টান ওয়ার্ডস, দেখছেন একজোট হয়েছে কিসের জন্য? সিরাজউদ্দৌলাকে ধ্বংস করার প্রয়োজন তাদের কেন এত বেশি? তারা চায় মসনদের অধিকার, কারণ তা না হলে তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষা হয় না। দেশের উপরে অবাধ লুটতরাজের একচেটিয়া অধিকার তারা পেতে পারে না সিরাজউদ্দৌলা বর্তমান থাকতে। একবার সে সুযোগ পেতে তাদের আসল চেহারা আপনারা দেখতে পাবেন। বাংলার ঘরে ঘরে হাহাকারে বন্যা বইয়ে দিবে মীর জাফর ক্লাইভের লুণ্ঠন অত্যাচার, তো তখন আর কোনো উপায় থাকবে না। তাই সময় থাকতে একযোগে মাথা তুলে দাঁড়ান, আপনারা অবশ্যই জয়লাভ করবেন। দেখছেন মানে উদ্দীপ্ত না দাঁড়ানোর চেষ্টা, বা আমরা বলতে পারি মোটিভেশন ইত্যাদি। কিন্তু জাহাপানা সৈন্য পরিচালনার যোগ্য সেনাপতিও আমাদের মধ্যে নেই। দেখছেন আছে সেনাপতি মোহনলাল, বন্দী হননি এখনো। শেষ আশা কোনটাকে বলতেছে? মোহনলালের কথা বলতেছে, এখনো শেষ আশা। তিনি অবিলম্বে আমাদের সঙ্গে যোগ দেবেন। তাছাড়া আমি আছি, মরহুম আলীবর্দীর আমল থেকে এই পর্যন্ত কোনো যুদ্ধে আমি শরিক হইনি। পরাজিত হয়েছে একমাত্র হচ্ছে কি আমি এই পলাশিতে, কারণ সেখানে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের নামে অভিনয়। আবার যুদ্ধ হবে আর সৈন্য পরিচালনা করবো আমি নিজে। আমাদের সঙ্গে যোগ দিবেন বিহার থেকে রামনারায়ণ একজন, আর পাটনা থেকে কি মসিয়ে ল, পাটনা থেকে ফরাসি বীর মসিয়ে ল। এগুলা জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। সেনাপতি মোহনলাল বন্দী হয়েছেন, মোহনলাল বন্দী হয়েছেন, তাহলে আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। দেখেন মোহনলাল বন্দী, তারও কোনো ভয় নেই, আপনার হাল ছেড়ে দিবেন না। যতই আপনি জনগণকে এই কথা বলেন না কেন, জনগণ তাদের পরিবার এবং সম্পদ রক্ষার জন্য পালাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সবাই চলে গেছে। সিরাজ আমার পাশে এসে দাঁড়ান, আপনারা শত্রু, আমরা শত্রুকে অবশ্যই রুখবো। আচ্ছা নবাব চমকে ওঠে, লুৎফা তুমি এই প্রকাশ্য দরবারে কেন? লুৎফা কারণ প্রকাশ্য দরবারে তো মেয়েদের আসার নিয়ম নেই, অন্ধকারে ফাঁকা দরবারে বসে থেকে কোনো লাভ নেই। নবাব কেউ নেই আমার পাশে, কেউ দাঁড়ানো। লুৎফা দরবার ফাঁকা হয়ে গেল, মানে আমাকে সাহস দেওয়ার মতো বা আমাকে সমর্থন করার মতো কেউ নেই, স্বাভাবিক। তবু ভেঙে পড়া চলবে না জাহাপানা। এখান থেকে যখন হলো না, তখন যেখানে আপনার বন্ধুরা আছে সেখান থেকেই বিদ্রোহীদের শাস্তি দেওয়ার আয়োজন করতে হবে। শুরু করেন যেখানে আমার বন্ধুরা আছেন। হ্যাঁ আপাতত পাটনায় যেতে পারলে একটা কিছু স্থির করা যাবে। কোথায়? পাটনায়। তাহলে আর বিলম্ব না, জাহাপানা এক্ষুনি প্রাসাদ ত্যাগ করা দরকার। হ্যাঁ তাই চাই, আমি তার আয়োজন করে ফেলেছি। কি আর আয়োজন লুৎফা, 2-3 জন বিশ্বাসী খাদেম থাকলেই যথেষ্ট। তোমরা প্রাসাদেই থাকো, আবার যদি ফিরি দেখা হবে। না আমি যাব আপনার সঙ্গে। দেখছেন মানে স্বামীর এত বিপদ দেখেও কি স্ত্রী তার সঙ্গ ছাড়তে চাচ্ছে না। দেখছেন এটা ভালোবাসার টান আমরা বলতে পারি। ঠিক আছে, ভালোবাসার টান। লুৎফা কতটুকু ভালোবাসে। মানুষের দৃষ্টি থেকে চোরের মতো পালিয়ে পালিয়ে আমাকে পথ চলতে হবে, সেই কষ্ট তুমি সইতে পারবে না লুৎফা। পারবো, আমাকে পারতেই হবে। বাংলার নবাব যখন পরের সাহায্যের আশায় লালায়িত মানে হচ্ছে আগ্রহী, মানে বাধ্য, সেখানে আমার আবার কিসের অহংকার? মৃত্যু যখন আমার স্বামীকে কুকুরের মতো তাড়া করে ফিরছে, তখন আমার কিসের কষ্ট? আমি যাব, আপনার সাথে যাব। ঠিক আছে, কান্নায় ভেঙে পড়ছে, কিন্তু লাভ হলো না, সিরাজ চলে গেছে। চতুর্থ অঙ্গের প্রথম দৃশ্য। এবার কই মীর জাফরের দরবারে চলে আসছে। দেখেন মীর জাফরের দরবারে, দেখেন রাজবল্লভ কই, আসর জুড়িয়ে গেল যে, নতুন নবাব সাহেবের দরবারে আসতে তো দেরি হচ্ছে কেন? মীর জাফরের কথা বলতেছে যে এখনো বাইরেতেছে না কেন? ঢাল তলোয়ার ছেড়ে নবাবী লেবাস নিচ্ছেন খাঁ সাহেব, একটু দেরিতে হবেই। দেখছেন তাছাড়া চুলের নতুন খেজাব, সুরমা, দাড়িতে আতর, এগুলো তাড়াহুড়োর কাজ নয়, সাজতে হবে। দর্জি নতুন পোশাকটা নিয়ে ঠিক সময় পৌঁছেছে কিনা সেটাই বা কে জানে। মানে এগুলো হচ্ছে কি একটু ব্যঙ্গ করা, বা আমরা বলতে পারি রসিকতা করতেছে এগুলা। বলছেন না না সেই ভাবনা নেই, নবাব আলীবর্দী ইন্তেকাল করার আগের দিন থেকে পোশাকটি তৈরি। আমি ভাবছি সিংহাসনে বসার আগে খাঁ সাহেব সিরাজউদ্দৌলা হারামে ঢুকে পড়লো কিনা। দেখছেন এটা ভাবতেছে।
তবেই হয়েছে। বেসুমার হুরগেল মানে বিচিত্র অন্যার গোলক ধাঁধা এড়িয়ে বার হয়ে আসতে খাঁ সাহেব বাকি জীবনটাই না খতম হয়ে যায়। যে নবাবি বাদ দিয়া হচ্ছে মেয়েদের নিয়ে পড়ে থাকতে হবে। নকিব, নকিব মানে হচ্ছে যে ঘোষণা করে, ঠিক আছে, ঘোষণাকারী। সুবে বাংলার নবাব দেশবাসীর ধন দৌলত জান সালামাতের জিম্মাদার মীর মোহাম্মদ জাফর আলী খান দরবারে তাশরীফ আনছেন। হুশিয়ার। যাই হোক, আচ্ছা সবাই রাজবল্লভ সিংহাসন দিকে থাকে। আসন গ্রহণ করুন, সুবে বাংলার নবাব দরবার আপনাকে কুর্নিশ জানানোর জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করতেছে। দরবার মানে আপনি তাড়াতাড়ি আসনে বসান। দেখেন এবার কি বলতেছে মীর জাফর। চারিদিকে কর্নেল সাহেব এসে পড়লেন বলে, কারণ ও আসলে ইংরেজদের প্রতি কি পরিমাণ ওয়াফাদার, ইংরেজদের মানে হচ্ছে আগায় দেওয়া ছাড়া সে মানে কি বলে এটাকে ইয়াতেও বসবে না, ও হচ্ছে দরবারেও বসবে না এই টাইপের। কর্নেল সাহেব এসে কোম্পানির পক্ষ থেকে নজরানা দিবেন, সে তো দরবারের নিয়ম। হ্যাঁ, উনি এক্ষুনি আসবেন। কর্নেল ক্লাইভ আসা অবধি দেশের নবাব সিংহাসন হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন নাকি? এবার দেখেন, মহামান্য কোম্পানির প্রতিনিধি কর্নেল রবার্ট ক্লাইভ বাহাদুর দরবার হুশিয়ার। ক্লাইভ ঢুকছে। লং লিভ জাফর আলী খান। বাট হোয়াট ইজ দিস? নবাব মস্তদের পাশে দাঁড়িয়ে আছেন কেন? ইনি কি নবাব নাকি ফকির? মস্তদের পাশে দাঁড়িয়ে আছে, বুঝছেন? এটা ব্যঙ্গ করে বলতেছে, আসলে তো ফকির কথাটা, কারণ ক্লাইভের অনুগ্রহের ফকির ফকির মির্জাফর। কর্নেল সাহেব হাত ধরে তুলে না দিলে আমি মস্তদে বসবো না। হোয়াট? দিস ইজ ফ্যান্টাস্টিক, আই মাস্ট সে। আপনি নবাব, এ মস্তদে আপনার, আপনি তো আপনার, আমি তো আপনার রাইয়াত। রাইয়াত মানে প্রজা, রাইয়াত শব্দ অর্থ প্রজা। আপনাকে নজরানা দিব। মীর জাফর বেঈমান নয় কর্নেল ক্লাইভ। বাংলার মস্তদের জন্য আমি আপনার কাছে ঋণী। সে মস্তদে বসতে হলে আপনার হাত ধরে বসবো, তা না হলে নয়। ওয়ার্ডস নিচু সরে, নো ক্লাউন উইল এভার বিট হিম। ঠিক আছে, যে এত ক্লাউনগুড়ি দেখাইছে বা এত কাপুরুষিত মনোভাব দেখাচ্ছে, এদের চেয়ে আর বড় কাপুরুষ বা ক্লাউনগুড়ি কেউ করতে পারবে না। দেখছেন, এটা কে বলতেছে? ওয়ার্ডস বলতেছে নিচু সরে। আমাকে লজ্জায় ফেলেছেন নবাব জাফর আলী খান। আই এম কমপ্লিটলি ওভারওয়েলড। বুঝতে পারছি না কি করা দরকার। দেখেন এবার বসিয়ে দিতে। জেন্টলম্যান, আই প্রেজেন্ট ইউ দ্য নিউ নবাব, হি ইজ এক্সিলেন্সি জাফর আলী খান। আপনাদের নতুন নবাব জাফর আলী খানকে আমি মসনদে বসিয়ে দিলাম। মে গড হেল্প হিম অ্যান্ড হেল্প ইউ অ্যান্ড ওয়েল। আচ্ছা, হিপ হিপ হুররে শুরু হয়েছে। এবার মীর জাফর মসনদে বসে, আপনাদের দেশে আবার শান্তি আসলো। দেখছেন, ক্লাইভ বলতেছে আপনাদের দেশে শান্তি আসলো, মানে ইয়ার সিরাজরে সরায় এখন তারা শান্তি নিয়ে আসছে। কোম্পানির তরফ থেকে আমি নবাবকে নজরানা দিলাম। ভালো কথা। ওয়ার্ডস্কিল পেট্রিক। লং লিভ জাফর আলী খান। এবার দেখেন কে ঢুকছে? উমিদ চাঁদ। আমাকে খুন করো, আমাকে খুন করে ফেলো। ক্লাইভের প্রতি আসতেছে উমিদ চাঁদ। খুন করো, আমাকে খুন করো। কেন, কি হয়েছে, ব্যাপার কি? ও সব বেঈমান না, আমি আত্মহত্যা করব। কি হয়েছে? হাউ আচ্ছা, হাউ ইউ গন ম্যাড? ব্যাড বানিয়েছ মানে তোমার কে পাগল করছে? এখন খুন করে ফেলো, দয়া করে খুন করে ফেলো। কর্নেল সাহেব, ডোন্ট বি সিলি। কি হয়েছে তা তো বলবে। আমার টাকা কোথায়? কিসের টাকা? দলিলে সই করে দিছিল, ওই যে মনে আছে নকল দলিলের কথা, মনে আছে নকল দলিল, ওটার কথাই বলতেছে। দলিলে সই করে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা হেরে গেলে আমাকে 20 লক্ষ টাকা দেওয়া হবে। ঠিক আছে, কোথায় সেই দলিল? তোমরা জাল করেছো, আপনি বিচার করুন, আপনি সুবিচার করুন সিংহাসনের কাছে। আমি আর কিছুই জানি না। তা জানবে কেন সাহেব? নবাবের রাজকোষ বাটোয়ারা করে তোমার ভাগে পড়েছে 21 লাখ টাকা। সকলের ভাগে অংশ কিছু না কিছু পড়ছে, সেটা আমার বেলাতে। ক্লাইভ, ইউ আর ড্রিমিং উমিদ চাঁদ, তুমি খোয়াব দেখছো। খোয়াব দেখছি? দলিলে পরিষ্কার লেখা ছিল 20 লাখ টাকা পাবো, তুমি নিজে সই করছো। আমি সই করলে আমার মনে থাকতো, তোমার বয়স হয়েছে, মাথায় গোলমাল দেখা দিচ্ছে, এখন তুমি কিছুদিনের জন্য তীর্থ করো, ঈশ্বরকে ডাকো, মন ভালো হবে। দেখছেন, উমিদ চাঁদকে কিল প্যাট্রিক হাতে দিয়ে দিল, তার বাইরে উমিদ চাঁদকে নিয়ে গেছে। দেখছেন, এই যে প্রথম গাদ্দারি। উমিদ চাঁদের মাথা খারাপ হয়ে গেছে। এক্সেলেন্সি মে ফরগিভ আস। এমন সুদিনটা থমথমে করে দিল। ভুলে যান ও কিছু নয়। দেখেন, আমার মনে হয় আজ প্রথম দরবারে নবাবের কিছু বলা উচিত। নিশ্চয়ই প্রজা সাধারণ আশ্বাসে আবার নতুন করে বুক বাঁধবে। রাজকার্য পরিচালনায় কাকে কি দায়িত্ব দেওয়া হবে তাও মোটামুটি তাদেরকে জানানো দরকার। মীর জাফর ধীরে ধীরে উঠে দেখেন, আজকের এই দরবারে আমরা সরকারি কাজ আরম্ভ করার আগে কর্নেল ক্লাইভকে শুকরিয়া জানাচ্ছি। প্রথম শুকরিয়া কাকে দিচ্ছেন? ক্লাইভকে। এমন মানে ক্লাউনের ক্লাউন আগে হচ্ছে কি ক্লাইভের কথা। তার আন্তরিক সহায়তার জন্য বিনিময়ে আমি তাকে ইনাম দিচ্ছি। ইনাম মানে পুরস্কার। বিনিময়ে তাকে আমি পুরস্কার দিচ্ছি কি দেখেন, বার্ষিক 4 লক্ষ টাকা আয়ের জমিদারি, 24 পরগনার স্থায়ী মালিকানা। দেখছেন, 24 পরগনার স্থায়ী মালিকানা দিচ্ছে মীর জাফর। দেশবাসীকে আমি আশ্বাস দিচ্ছি তাদের দুর্ভোগের অবসান ঘটেছে। সিরাজউদ্দৌলার অত্যাচার থেকে তারা নিষ্কৃতি পেয়েছে। এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। প্রহরী, সেনাপতি মীর কাসেমের দূত। দেখছেন, মীর কাসেম হচ্ছে
মীর জাফরের জামাতা, মীর জাফরের জামাতা, বুঝতে পারছেন? জাফরের জামাতা হাজির করো। দূতের প্রবেশ দেখেন কি হয়েছে, পত্র দিচ্ছে। পলাতক সিরাজউদ্দৌলা মীর কাসেমের সৈন্যদের হাতে ভগবান গোলায় বন্দী হয়েছে। সিরাজউদ্দৌলা নাকি জুতা ছাড়া চলতে পারতো না, এলাকা ধরা খেয়েছে। যাই হোক, তাকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। ভালো খবর, ইউ ক্যান রিয়েলি সেফ নাও। কেন সেফ নাও? সিরাজ ধরা পড়ায়। সিরাজ ধরা পড়ায় বলতেছে কি যে তুমি একবারে সেফ। সিরাজ ধরা পড়ায়, রিয়েলি সেফ নাও। তো তাকে রাজধানীতে নিয়ে আসার কি দরকার? বাইরে থেকে যে কোনো আটকে রাখলে তো হয়। মানে সে আসলে ভয় পাচ্ছে, নবাব আসলে ভয় পাচ্ছে, বুঝছেন? ক্লাইভ নো, কিসের ভয়? বিদ্রোহের ভয়, যে আবার যদি জনগণের কি করে বিদ্রোহ যদি করে তাহলে তো পুরা শেষ। ইউর অনার, এখন আপনাকে শক্ত হতে হবে। শাসন চালাতে হলে মনে দুর্বলতা রাখলে চলবে না। আপনি যে শাসন করতে পারেন, শাস্তি দিতে পারেন, দেশের লোককে মনের কথা জাগিয়ে দিতে হবে এভরি মোমেন্ট। কাজে সিরাজউদ্দৌলা শিকল বাঁধা অবস্থায় পায়ে হেঁটে সবার চোখের সামনে দিয়ে আসবে জাফরগঞ্জের কয়েদখানায়। কোন লোক তার জন্য এতটুকু দয়া দেখালে তার গর্দান যাবে। এখন মস্তদের মালিক নবাব জাফর আলী খান। সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল। তার জন্য যে সিম্প্যাথি দেখাবে সে ট্রেটার। ট্রেটার মানে হচ্ছে বিশ্বাসঘাতক, ঠিক আছে? বা আমরা বলতে পারছি গাদ্দার। আর আইনে ট্রেটারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মানে সিরাজের পক্ষে কেউ কোনো কথা বলতে পারবে না। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই মাস্ট রুল মীর জাফর। আপনারা সবাই শুনেছেন আশা করি, সিরাজকে বন্দী করা হয়েছে, যথাসময়ে তার বিচার করা হবে। আমি আশা করি কেউ তার জন্য সহানুভূতি দেখিয়ে বিপদ ডেকে আনবেন না। ইয়েস, তাছাড়া মুর্শিদাবাদের রাজপথ দিয়ে তাকে যখন সোলজাররা টানতে টানতে নিয়ে যাবে, রাস্তার দুধার দিয়ে অর্ডিনারি পাবলিক মানে সাধারণ মানুষরা তাই কি করবে? দে মাস্ট স্পিট অন হিজ ফেস। তারা কি করবে? থুতু দিবে, সিরাজকে থুতু দিবে। দেখছেন, মানে তীব্র ঘৃণার প্রকাশ, তীব্র ঘৃণার কথা বলতেছে, তীব্র ঘৃণা। মীর জাফর অতটা কেন? আচ্ছা আমি জানি হি ইজ ডেড হর্স। ডেড হর্স মানে বুঝছেন তো, আমরা গুপ্ত শক্তি টাইপের, ঠিক আছে? সিরাজ সুযোগ পাইলে কিন্তু হচ্ছে পুরা দেশ দখল করে নেবে, গুপ্ত শক্তি। আচ্ছা, এটা না করলে লোকে আপনার ক্ষমতা দেখে ভয় পাবে না। আর এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখাটা হচ্ছে সমতার গ্রানাইট ফাউন্ডেশন। মানুষের মনে আতঙ্ক জাগায় রাখাটাই কি বললাম? ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন। মেইন ফাউন্ডেশন হচ্ছে এটা, মানুষের মনে আতঙ্ক জাগিয়ে রাখা। আজ রাত্রি কাজ সারতে হবে, এসব ব্যাপারে চান্স নেওয়া ঠিক হবে না, মানে দেরি করা ঠিক হবে না। হুকুম দিবে কে? কাজ সারা মানে বুঝছেন তো, কাজ সারা মানে সিরাজকে মারা, সিরাজকে হত্যা করা, এটাই বলতেছে। আজ রাত্রেই সিরাজকে হত্যা করতে হবে। রাজবল্লভকে হলো, তিনি নাকি অসুস্থ, তার সঙ্গে দেখাই করে দেন। রায়দুল্লাহ বিয়া লুৎফা খা ওরাও রাজি হলো না, তাহলে তোমাকে সেটা করতে হবে। মিরন, প্রহরীরা আমার হুকুম শুনবে কেন? তোমার নিজের হাতে সিরাজউদ্দৌলাকে মারতে হবে ইন ইউর ওন ইন্টারেস্ট। সে বেঁচে থাকতে তোমার কোনো আশা নেই। নবাবী মস্তক তো পরের কথা, আপাতত হোয়াট অ্যাবাউট দ্য লাভলি প্রিন্সেস? মানে সিরাজউদ্দৌলার বউর ব্যাপারে চিন্তা কি? মিরন সিরাজের ওয়াইফরে হচ্ছে পছন্দ করতো, এখন সিরাজউদ্দৌলা বেঁচে থাকলে তার ওয়াইফ তার কাছে আসবে না, ঠিক না? এটা বলতেছে হোয়াট, লুৎফুর নিচে তোমার কাছে ধরা দেবে কেন সিরাজউদ্দৌলা জীবিত থাকতে? দেখছেন, মানে টোপ ফলা আমরা বলি না, বা ফাঁদ বলি না, টোপ বা ফাঁদ ফেলতেছে। আমি একজন লোক ব্যবস্থা করছি, সে কাজ করবে, কিন্তু তোমার হুকুম চাই। দেখছেন, আরে ভাই আমার হুকুম কেন? বাই চান্স যদি জনগণ বিদ্রোহী হয়ে ওঠে, তখন সিরাজের বিরুদ্ধে যে সিরাজকে হত্যা করার আদেশ যে দিবে তাকে হচ্ছে জনগণরা শাস্তি দিবে, এটাই বলতেছে। যেমন দেখেন না যে র্যাবরে বলছিল গুলি করতে, এখন ধরতেছে। যাই হোক, হোয়াট এ পিটি, হায়াত কিলাররা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করে। এনিওয়ে, দেখো তাকে। আচ্ছা, মোহাম্মদী বেগ, তুমি রাজি আছো? 10,000 টাকা দিতে হবে, 5,000 অগ্রিম। দেখছেন, এই গল্পের নিকৃষ্ট চরিত্র হচ্ছে মোহাম্মদী বেগ। সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হচ্ছে মোহাম্মদী বেগ। অ্যাগ্রিড, ওকে টাকাটা এখন দিয়ে দাও। দেয়ার মে বি ট্রাবল, অবস্থা বুঝে কাজ করো, বি কেয়ারফুল। কাজ ফতে হলে আমাকে খবর দিবে, যাও। আচ্ছা, গেলে জাফরগঞ্জের কয়খানা দেখেন, সিরাজ বসে আছে। সিরাজ, কোথা থেকে আলো আসছে? বুঝি প্রভাত হলো। সিরাজ মনে হয় এই প্রভাত শুভ হোক তোমার জন্য লুৎফা। দেখছেন, স্ত্রীর প্রতি টান, কি জানি। শুভ হোক আমার বাংলার জন্য, নিশ্চিত হোক বাংলার প্রত্যেকটি নরনারী আলহামদুলিল্লাহ। মিরন, আল্লাহর কাছে মাপ চাই না শয়তান। সিরাজ, মিরন তুমি এই সময় এখানে আমাকে অনুগ্রহ দেখাতে এসছো না পীড়ন করতে? পীড়ন মানে নির্যাতন। আমাকে কি দয়া দেখাতে আসছো, নাকি আমাকে নির্যাতন করতে আসছো? এটাই বলতেছে। তোমার অপরাধের জন্য নবাবের দণ্ডাজ্ঞা শুনাইতেছি। দণ্ডাজ্ঞা মানে বুঝছেন তো, শাস্তির আদেশ। তোমার শাস্তির আদেশ শোনাতে আসছি। নবাবের দণ্ডাজ্ঞা
বাংলার প্রজাসাধারণকে পীড়নের জন্য, দরবারে পদস্থ আমির ওমরাদের মর্যাদাহানির জন্য, বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করার জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি অপরাধী। নবাব জাফর আলী খান এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড দিচ্ছে। দেখছেন, মৃত্যুদণ্ড জাফর আলী খান স্বাক্ষর করছে। কই দেখি? মানে সিরাজ বিশ্বাসই করতে পারতেছে না যে মীর জাফর এত বড় গাদ্দারি করতে পারে। আসামির আবার সে অধিকার আছে নাকি? হ্যাঁ, পেছন থেকে মোহাম্মদী বেগ জনাব, হ্যাঁ জনাব, আচ্ছা নওয়াবের হুকুম তামিল করো। মোহাম্মদ বেগ, প্রথমে মিরন, তারপর মোহাম্মদ বেগ। মিরন তবু মীর জাফরের পুত্র, কিন্তু তুমি তো মোহাম্মদ বেগ, তুমি আসছো আমাকে খুন করতে। মিরন নত মীর জাফরের ছেলে, সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু তোমাকে আমার বাপ মা লালন পালন করছে, তুমি আসছো আমাকে খুন করতে। এটা মানে একটু অবাক হয়ে গেছে সিরাজে। দেখছেন, আমি মৃত্যুর জন্য তৈরি, কিন্তু তুমি এই কাজ করো না মোহাম্মদী বেগ, তুমি এই কাজ করো না মোহাম্মদী বেগ। অতীতের দিকে চেয়ে দেখো, আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে লালন পালন করেছে, তাদেরই সন্তানের রক্তের স্নেহে ঋণ লাঠি দিয়ে আঘাত করছে। সিরাজ, লুৎফা, খোদার কাছে শুক্রিয়া এই পীড়ন তুমি দেখলে না, মানে তুমি এই কষ্টটা সহ্য করতে পারতা না যদি এটা দেখতে। আচ্ছা, মোহাম্মদী বেগ দেখেন কোপ দিছে, তারপর পিঠে পরপর কয়েকবার ছোড়ার আঘাত করছে। সিরাজ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস কাঁপতে কাঁপতে সিরাজ মারা গেছে। মোহাম্মদ উল্লাস, হা হা হা। তাহলে এই গল্পের মধ্যে বা এই নাটকের মধ্যে নিকৃষ্ট চরিত্রতম হিসেবে আমরা দেখতেছি হচ্ছে মোহাম্মদী বেগকে। আর এই নাটকটা পড়তে গেলে অবশ্যই আপনারা ঐতিহাসিক যে চরিত্রগুলো আছে, যেমন শব্দার্থের মধ্যে আপনারা দেখবেন সিরাজ, মীর জাফর, মোহাম্মদী বেগ, তারপর হচ্ছে উমির চাঁদ, এদের বিস্তারিত হচ্ছে ইয়াগুলো আছে, পরিচয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে পরীক্ষার জন্য। তো এই গেল আমাদের সিরাজউদ্দৌলা করুণ রসাত্মক নাটক। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। আবার হয়তো দেখা হবে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।